আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। আজকে আমরা আসছি সেই ক্লাসটা আমরা আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের যে প্রিভিয়াস যে আপনাদের যে ক্লাসটা হয়েছে এন্ডোক্রাইন যে SBA ক্লাস, সেটায় আপনার যে পরীক্ষাটা দিয়েছেন সেই পরীক্ষার একটু কোয়েশ্চেনগুলো আমরা একটু অ্যানালাইসিস করব। তো কেউ যদি ক্লাসটা করে থাকেন, আমি মোটামুটি আপনার প্রত্যেকটা টপিকেরই মোটামুটি একটু ক্লু আমি ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। তো আশা করি হয়তোবা আপনাদের পরীক্ষার ক্ষেত্রে সেটা হেল্প হবে। আর যেগুলো আপনাদের কাছে একটু আননোন মনে হয়েছে বা একটু কঠিন মনে হয়েছে, ওগুলো একটু এজন্যই করা হয়, কারণ কি যে আপনাদের মানে গতানুগতিক বাদেও যদি কোশ্চেন একটু আপনার টাফ বা একটু যদি ডিফারেন্ট করার চেষ্টা করে, তাহলে আর কীভাবে আসতে পারে সেই কোশ্চেনগুলো দিয়ে আমি কাভার আপ করার চেষ্টা করেছি, যেহেতু এটা একটা SBA ক্লাস। হ্যাঁ, কারণ আপনার ফুল ক্লাস হলে অনেক কিছু বলা যায়, অনেক টাইম নিয়ে বলা যায়, কিন্তু SBA ক্লাসে তো আসলে একটা ক্লাসের মধ্যে একটা পুরো এন্ডোক্রাইন চ্যাপ্টার পুরোটা দেওয়াটা খুব টাফ হয়ে যায়। তো তারপর তো চেষ্টা করেছি। আর বাকিটা আজকে কোশ্চেন আলোচনা করতে যে আমি টুকটাক আর কিছু থাকলে অ্যাড করে দেবো ইনশাল্লাহ। তো আমরা মেন ক্লাসে চলে যাই, আমি লেন্দি করব না। তো তার আগে একটু পরিচয় আমার দেয়া আছে পরিচয়। তো জাস্ট নাম আর কি হিসেবে আছে, আমার নাম ডক্টর তানভীর রহমান। আমি পার্ট 2 ট্রেনি হিসেবে ঢাকা মেডিকেল কলেজে বর্তমানে কর্মরত আছি। তো আমরা এখন একটু কোশ্চেনগুলো অ্যানালাইসিস করি, চলেন দেখি আসলে কোশ্চেনগুলো কী অবস্থা আমাদের বা কীভাবে আসছে। আচ্ছা, ফার্স্ট কোশ্চেনটা দেখেন, একটা 61-year-old woman, হ্যাঁ, সে ইনভেস্টিগেটেড ফর হোর্সনেস অ্যান্ড ডিসনিয়া which has got progressively worse over the past month. In the past, she has been diagnosed with toxic multinodular goiter, which was successfully treated with radioiodine. On examination, she has a firm asymmetrical swelling of the thyroid gland. Laparoscopy demonstrate a right vocal cord paralysis and apparent external compression of the trachea. What is the most likely diagnosis? দেখেন সিনারিওটা অনেক বড়, অনেক কিছু ইনফরমেশন। তো এটা দেখে প্রথমে আসলে ভয় পাওয়া যাবে না, আপনাকে ক্লু হিসেবে আগাতে হবে। প্রথমে দেখেন এজটা দেখেন, 61 ইয়ার, মানে একটু ওল্ড পেশেন্ট। সে হোর্সনেস এবং ডিসনিয়ার কমপ্লেন, হ্যাঁ, যেটা প্রোগ্রেসিভলি ওর্স, মানে এটা আরও দিন দিন খারাপ হচ্ছে ওভার দ্য পাস্ট মান্থ, মানে কয়েক মাসের মধ্যে এটা খুব দ্রুত খারাপ হয়ে গেছে। তার মানে এটা একটা ক্লু যে একটা পেশেন্ট, ওল্ড পেশেন্ট, যার হোর্সনেস অফ ভয়েস এবং ডিসনিয়া হচ্ছে এবং এটা কয়েক মাসের মধ্যে খুব দ্রুত খারাপ হয়ে যাচ্ছে। এর আগে সে টক্সিক মাল্টিনোডুলার গয়টার হিসেবে ডায়াগনোসড হয়েছিল, যেটা রেডিওআয়োডিন দিয়ে সাকসেসফুলি ট্রিটমেন্ট হয়ে গেছে। এখন এক্সামিনেশন করে আমরা একটা ফার্ম অ্যাসিমেট্রিক্যাল একটা সোয়েলিং পেয়েছি, যেটা ল্যাপ্রোস্কোপিটা ডেমনস্ট্রেট করছে কি রাইট ভোকাল কর্ড প্যারালাইসিস এবং ট্রাকিয়াকে একটা, মানে মোট কথা একটা মাস আমরা একটা সোয়েলিং পেয়েছি, যেটা আপনার কি করছে যে রাইট ভোকাল কর্ড প্যারালাইসিস করছে এবং ট্রাকিয়াকে একটা কম্প্রেশন করছে, যার কারণে তার ডিসনিয়া হচ্ছে। তাহলে ডায়াগনোসিসটা কি? আচ্ছা, সবগুলো ম্যালিগনেন্সি, ফলিকুলার প্যাপিলারি মেডুলারি লিম্ফোমা অ্যানাপ্লাস্টিক। আচ্ছা, তো আমরা জানি যে সবচেয়ে আপনার এরকম অ্যাগ্রেসিভ ম্যালিগনেন্সি, যেটা খুব কিছু সময়ের মধ্যেই আপনার মানে খুব অ্যাগ্রেসিভলি পেশেন্টকে খারাপ করে দেয়, সেটা আমরা জানি অ্যানাপ্লাস্টিক। তো সেই হিসেবে পেশেন্টের এই সিনারিও হিসেবে যে হোর্সনেস, আমরা জানি আপনি অ্যানাপ্লাস্টিক কার্সিনোমাতে দেখবেন ওখানে হোর্সনেস অফ ভয়েস, ওখানে খুব আর্লি পেশেন্টের মানে ক্যান্সারটা প্রোগ্রেস করে, সার্ভাইভাল রেট খুব পুয়ার, এরকম কিন্তু কথা লেখা আছে। তার মানে আমাকে এইভাবে ক্লু ধরে আগাইতে হবে। ফলিকুলার প্যাপিলার এগুলো না কেন? কারণ এগুলো এত র্যাপিডলি অ্যাগ্রেসিভ না, ঠিক আছে, এরা এত র্যাপিডলি অ্যাগ্রেসিভ না। লিম্ফোমা হলে আপনার লিম্ফ নোডের কোনো হিস্ট্রি থাকতো, তাহলে এটার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে অ্যানাপ্লাস্টিক। নেক্সট কোয়েশ্চেন, একটা 26-year-old ম্যান ইজ রেফার্ড টু হাইপারটেনশন ক্লিনিক আফটার রুটিন ব্লাড প্রেশার মনিটরিং, রেকর্ডেড সিরিয়াল ব্লাড প্রেশার রেকর্ডিং। দেখেন যে তার 3টা সিটিংয়ে ব্লাড প্রেশার করা হয়েছে, সবগুলোই বেশি, 180, 100, 194, 107, হ্যাঁ, 195, 106। আচ্ছা, তার কোনো চেস্ট পেন নাই, বাট ওকেশনাল ফ্রন্টাল হেডেক অ্যান্ড ব্লাড ভিশন, মানে সে মাথা ব্যথা এবং তার একটু চোখে দেখতে সমস্যা হয়। তার মানে বুঝতে হবে যে তার ব্লাড ভিশন, যেহেতু মানে তার হাইপারটেনশন থেকে হয়তো তার কোনো চোখের সমস্যা হতে পারে, কারণ হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি হচ্ছে কি না। আচ্ছা, দের ইজ নো ফ্যামিলি হিস্ট্রি অফ হাইপারটেনশন অ্যান্ড হি হ্যাজ নো পাস্ট মেডিকেল হিস্ট্রি, তার কোনো ফ্যামিলির কারণ নাই এবং তার এর আগেরও কোনো হাইপারটেনশন হিস্ট্রি নাই। অন এক্সামিনেশন তার চেস্টের সমস্যা নাই, হার্ট সাউন্ড নর্মাল,
অ্যাবডোমেনেরও কোনো সমস্যা নাই, ঠিক আছে, কোনো অর্গানোমেগালি নাই, কিন্তু তার সোডিয়ামটা দেখেন কত, 147, মানে হাইপারনাট্রিমিয়া, হাইপোক্যালেমিয়া। হোয়াট ইজ দ্য বেস্ট নেক্সট ইনভেস্টিগেশন অফ দিস পেশেন্ট? তার মানে একটা পেশেন্ট, ইয়াং পেশেন্ট, তার সিরিয়ালি এত হাইপার টেনশন, তার মানে কি কি ফিচার আমরা পাচ্ছি দেখেন, একটা পাচ্ছি হাইপার টেনশন, একটা পাচ্ছি আমরা হাইপার ন্যাট্রেমিয়া, আরেকটা পাচ্ছি আমরা কি হাইপো ক্যালেমিয়া। তাহলে হাইপারটেনশন, হাইপোক্যালেমিয়া, হাইপারন্যাট্রিমিয়া, এটা আমরা মেইনলি কোন ডিজিজের সাথে যাই আপনি চিন্তা করেন? একটু কন সিন্ড্রোমের দিকে যাচ্ছে না, যে আপনার হাইপারটেনশন হচ্ছে, সোডিয়াম বেশি, তার কোনো ফ্যামিলি হিস্ট্রি নাই, তার অন্যান্য কোনো অ্যাবনর্মালিটি নাই, কিন্তু তার ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি আছে। তার মানে এই পেশেন্টকে আমরা সাসপেক্ট করতে পারি কন সিন্ড্রোম। কন সিন্ড্রোমের জন্য আমার বেস্ট ইনভেস্টিগেশন কোনটা? রেনিন অ্যালডোস্টেরন রেশিও। বুঝছেন কীভাবে আমাদের অ্যাপ্রোচ করতে হবে? আপনার কোয়েশ্চেনের মধ্যে ক্লু, সিনারিও, ডায়াগনোস সব দেওয়া আছে, আমাদেরকে ধরতে হবে পয়েন্টগুলো, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, কথাটা বুঝছেন? আর হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে এটা কুশিং সিনড্রোম কিনা। কুশিং সিনড্রোম আমরা কি জানি, যে পটাশিয়াম কমে, সাথে আপনার হাইপারটেনশন পেশেন্টের থাকে, কিন্তু কুশিং সিনড্রোমে আলাদা ফিচার দিবে, ধরেন মায়োপ্যাথির হিস্ট্রি দিবে, স্কিন থিনিং বা হেয়ারিয়া, এরকম কিছু আপনাকে একটা, অথবা অ্যাবডোমিনাল ডিস্টেনশন, মানে সেন্ট্রাল ওবিসিটি, বাফেলো হাম, এরকম কোনো ফিচার দিবে। তো এটা হবে না। আর বাকিগুলা আমরা রেনাল আর্টারি অ্যাঞ্জিওগ্রাফি বা ইউরিনারি মেটানেফ্রিন, এগুলো আমরা, ইউরিনারি মেটানেফ্রিন কিসের হিস্ট্রি আপনার, আমরা যেটা জানি যেটা হচ্ছে আপনার ফিওক্রোমোসাইটোমা, তাই না? তো ফিওক্রোমোসাইটোমার ক্ষেত্রে আপনার আরও অন্যান্য ফিচার থাকবে, যে হাইপারটেনশন, হার্ট রেট বেশি, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার অ্যাবডোমিনাল কোনো সিমটম থাকতে পারে, অথবা হার্ট ফেলিওরের কোনো ফিচার, কিন্তু তার ফ্যামিলি হিস্ট্রি বা অন্য এর আগে হাইপারটেনশন কোনো হিস্ট্রি সে দিচ্ছে না, সো এটাও বাদ। আইজিএফ গ্রোথ হরমোন দিলে তার অন্যান্য আর অ্যাসোসিয়েশন ফিচার থাকতে পারে, সো আপনি ওয়ে অফ এক্সক্লুশন দিয়েও কিন্তু অ্যান্সার করতে পারেন। নেক্সট, 35-year-old female is referred to endocrine clinic due to weight loss and palpitation. Her TSH 0.04 unit per liter, T4 178 millimole per liter. Which of the following feature would most suggest diagnosis of Graves' disease? হ্যাঁ, আচ্ছা, দেখেন আপনাকে কিন্তু নর্মাল লেভেলগুলো এখানে অবশ্যই জানতে হবে, ঠিক আছে? এখানে আপনার নর্মাল লেভেলগুলো অবশ্যই এখানে আপনাকে মাথায় রাখতে হবে, যে T3, T4, TSH, কারণ কোশ্চেন আপনার দুইভাবে আসতে পারে। একটা আপনাকে এই নর্মালের পাশে আপনাকে লেভেল দিয়ে দিতে পারে, আবার আপনাকে এইভাবে শুধু দিয়ে দিতে পারে। তো এখানে দেখেন যে TSH কম, T4 বেশি, তার মানে কি আমরা থাইরোটক্সিকোসিসের দিকে চিন্তা করতে পারি। এবং ডায়াগনোসিস বলে দিয়েছে যে গ্রেভস ডিজিজের দিকে আপনার কোন ফিচারটা সবচেয়ে মানে তাকে সাজেস্ট করবে: অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, লিড ল্যাগ, প্রিটিভিয়াল মিক্সিডিমা, মাল্টিনিউক্লিয়ার গয়টার, ফ্যামিলি হিস্ট্রি অফ রেডিওঅ্যাক্টিভ ট্রিটমেন্ট। তো এক্ষেত্রে আমরা জানি গ্রেভস ডিজিজের হলমার্ক কী কী: প্রিটিভিয়াল মিক্সিডিমা, গ্রেভস অপথ্যালমোপ্যাথি, আরেকটা কী ছিল থাইরয়েড অ্যাক্রোপ্যাথি, তাই না? তো এর মধ্যে এখানে আছে কিন্তু প্রিটিভিয়াল মিক্সিডিমা, তার মানে তার গ্রেভস ডিজিজের হলমার্ক হিসেবে প্রিটিভিয়াল মিক্সিডিমা অ্যান্সারটা হবে। নেক্সট দেখেন, একটা 27-year-old female develop eye pain and reduced visual acuity following the initiation of treatment for a recently diagnosed Graves' disease. Which of the following treatment is likely to have been started? তার মানে সে বলছে যে সে মানে গ্রেভস ডিজিজ ডায়াগনোসিস হয়েছে, কিন্তু তাকে হচ্ছে যে এখন সে মানে এই গ্রেভস ডিজিজের জন্য সে ট্রিটমেন্ট নেওয়া শুরু করেছে, কিন্তু কোন ট্রিটমেন্টের কারণে তার এখন আই পেন এবং ভিজুয়াল অ্যাকুইটি কমা শুরু হয়েছে। আমরা কি পড়েছিলাম যে একটা সাইড এফেক্ট বা কন্ট্রাইন্ডিকেশন অফ রেডিওআয়োডিনের গ্রেভস অপথ্যালমোপ্যাথি। তো তার হয়তো গ্রেভস অপথ্যালমোপ্যাথি আছে, এখন রেডিওআয়োডিন আমরা দিছি, তার মানে কন্ডিশনটা এক্সাজারবেট হওয়া শুরু হয়ে গেছে। তাহলে এটা ডেভিডসনের যে বক্সটা অ্যান্টিথাইরয়েড ড্রাগস, ওইখানে থেকে এটা কোশ্চেন, ঠিক আছে, যে রেডিওআয়োডিন ট্রিটমেন্ট শুরু করার পরে তার এই যে গ্রেভস অপথ্যালমোপ্যাথিটা এক্সাজারবেট হয়ে গেছে, এই জন্য গ্রেভস অপথ্যালমোপ্যাথি থাকলে কিন্তু রেডিওআয়োডিন কন্ট্রা ইন্ডিকেশন, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার রেডিওআয়োডিন ট্রিটমেন্ট। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, একটা 53-year-old ম্যান প্রেজেন্ট অ্যাজ হিজ ওয়াইফ হ্যাজ নোটিসড এ চেঞ্জ ইন হিজ অ্যাপিয়ারেন্স. He has also noticed his hands seem larger.
অন এক্সামিনেশন তার বিপিটা বেশি, অ্যান্ড হি ইজ নোটেড টু হ্যাভ বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া। হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফার্স্ট লাইন ট্রিটমেন্ট? দেখেন, সে দেখছে যে তার মানে তার ওয়াইফ কমপ্লেন করছে যে তার একটা অস্বাভাবিক চেঞ্জ আসছে, কি যে তার হাত পাটা মনে হচ্ছে আগের চেয়ে বড় হয়ে গেছে, এবং এক্সামিনেশনে তার হাইপারটেনশন পাওয়া গেছে এবং তার বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া পাওয়া গেছে। তার মানে তার হয়তো পিটুইটারিতে কোনো সমস্যা, যার কারণে তার গ্রোথ হরমোন বেশি বেশি রিলিজ হচ্ছে, এর কারণে তার এই অবস্থা হচ্ছে। তাহলে আমরা কি জানি যে গ্রোথ হরমোনের বা অ্যাক্রোমেগালির ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে সার্জিক্যাল, সেটা কি ট্রান্সস্ফেনয়েডাল সার্জারি। আর যদি মেডিকেল ট্রিটমেন্ট বলে সেটা হচ্ছে অক্টিওরাইড। তো ফার্স্ট লাইন ট্রিটমেন্ট ডেভিডসনে দেওয়া আছে অ্যাক্রোমেগালির ক্ষেত্রে, এটা কিন্তু অ্যাক্রোমেগালি, কারণ তার হাত পা বড় হয়ে যাচ্ছে, তার হাইপার টেনশন, হ্যাঁ, এবং বায়োটেম্পোরাল হেমিয়ানোপিয়া, মানে তার পিটুইটারিতে কম্প্রেশন হচ্ছে, যার কারণে তার গ্রোথ হরমোন বেশি বেশি রিলিজ হচ্ছে। তার মানে এখানে আমাকে তাকে সার্জারি করতে হবে, একটা গ্রোথ আছে কোনো, ঠিক আছে, এই জন্য ট্রান্সস্ফেনয়েডাল সার্জারি তার ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। নেক্সটটা দেখেন, একটা 6 বছরের বাচ্চা, হ্যাঁ, সে প্রোগ্রেসিভ হিয়ারিং লস আছে। হিজ মাদার ইজ এক্সট্রিমলি careful with his lack of progress at school. His mother also complained of 2 months history of malaise, arthalgia and constipation. On examination, he has dry skin, thin hair. There were no thyroid eye sign, ophthalmoplegia or myxedema. He appears to have a smooth, symmetrical, enlarged goiter, which is not painful. The TSH হচ্ছে 5.7, FT4 হচ্ছে 9, and টোটাল T4 যেটা সেটা হচ্ছে 67, which is patient suffering from. আচ্ছা, নর্মাল লেভেলগুলো মাথায় রাখবেন। দেখেন, যখনই একটা গয়টার একটা নিউরোলজিক্যাল বা আপনার সেন্সরি নিউরাল কোনো মানে ডিফনেস, এবং যদি হাইপোথাইরয়েডের কোনো ফিচার বলে, যেমন ড্রাই স্কিন, থিন হেয়ার, তার মানে আপনি কি আমি ক্লুটা বললাম যে আপনাকে যদি এরকম মাথার মধ্যে দেয় যে হাইপোথাইরয়েড প্লাস গয়টার প্লাস কোনো আপনার হিয়ারিং লস, অল আর ক্লু ফর পেনড্রেট সিনড্রোম, একটা অটোজোমাল রিসেসিভ সিনড্রোম, ঠিক আছে। এরকম যদি কোনো ক্লু থাকে হাইপোথাইরয়েড, গয়টার এবং হিয়ারিং লস, তাহলে সেটার অ্যান্সার হবে পেনড্রেট সিনড্রোম, ঠিক আছে। নেক্সট দেখেন, একটা 47-year-old woman is referred to endocrine clinic complaining of 2 months history of tiredness. Despite wearing several items of clothing, the patient appears intolerant to room temperature. She has noticed an increase in weight around her waist. The most appropriate investigation. আচ্ছা, কি দেখেন, টায়ার্ডনেস মানে লিথার্জি, কোল্ড ইনটলারেন্স, কারণ সে অনেকগুলো কাপড় পরার পরও তার ঠান্ডা সহ্য হচ্ছে না। তার মানে লিথার্জি, কোল্ড ইনটলারেন্স এবং ওয়েট গেন কিসের ফিচার? হাইপোথাইরয়েডের ফিচার। আমরা জানি যে থাইরয়েড ফাংশনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বা ইউজফুল ফাংশন কোনটা? টিএসএইচ। একটা টেস্ট যদি বলা হয় সেটা টিএসএইচ, ঠিক আছে। তার মানে এটা অ্যান্সার হবে টিএসএইচ, হ্যাঁ, কারণ এখানে বলে দিছে যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইনভেস্টিগেশন বা মোস্ট ইউজফুল ইনভেস্টিগেশন একই কথা। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং ড্রাগ ক্যান কজ বোথ হাইপার অ্যান্ড হাইপোথাইরয়েডিজম? দেখবেন আপনারা হাইপার এবং হাইপোথাইরয়েডিজমের মধ্যে আপনার ড্রাগ কজের মধ্যে 2টা ড্রাগ কমন আছে, অ্যামিওডারন। কারণ কি, অ্যামিওডারন আপনার কি করে? অ্যামিওডারন ড্রাগের মধ্যে আয়োডিন থাকে, যেটা আপনার থাইরয়েড হরমোন সিনথেসিস বাড়ায় দেয়। আয়োডিন আমরা কি জানি যে থাইরয়েড হরমোনের প্রিকারসার হচ্ছে আয়োডিন। আয়োডিন থাকার কারণে থাইরয়েড হরমোন সিনথেসিস বেড়ে যায়। আবার আপনার ওইদিকে অ্যামিওডারনের আবার সাইটোটক্সিক ইফেক্ট আছে, যেটা আবার থাইরয়েডাইটিস করে, যার কারণে আবার হাইপো বা হাইপাথাইরয়েড হতে পারে, ঠিক আছে। এই জন্য আপনার অ্যামিওডারন হাইপোথাইরয়েডও করতে পারে, হাইপাথাইরয়েডও করতে পারে, এটা জেনে রাখবেন। A 45-year-old man is diagnosed with Cushing disease. He undergoes bilateral adrenalectomy and recovers well from operation. 1 year later, she complains of constant dull headache, peripheral visual disturbance, and increasing pigmentation of the skin crease of both hands. দেখেন কি এখানে ক্লু। একটা হচ্ছে বাইল্যাটারাল অ্যাড্রেনালেক্টমি, তার মানে তার অ্যাড্রেনাল গ্ল্যান্ড নাই, তার মানে তার কোনো হরমোন নাই,
ঠিক আছে, মানে আপনার কর্টিসল নাই, তার অ্যালডোস্টেরন নাই, মানে এগুলো আপনার এক্সোজেনাস সাপ্লিমেন্ট দিতে হবে। তো তার এখন কী সমস্যা হচ্ছে, ডাল হেডেক হচ্ছে, একটা ভিজুয়াল ডিস্টারবেন্স হচ্ছে এবং পিগমেন্টেশন বেড়ে গেছে। কারণ কি, আপনার তো এসিটিএইচ পিটুইটারি থেকে আসছে, এসে তো তার অ্যাড্রেনাল গ্ল্যান্ডের উপর কাজ করে ধরেন অ্যালডোস্টেরন বা কর্টিসল বা সেক্স হরমোনগুলো রিলিজ করবে। এখন আপনার এসিটিএইচ তো আসতেছে, কিন্তু তার তো কোনো নেগেটিভ ফিডব্যাক সে পাচ্ছে না, যে বডিতে যে কর্টিসল ঠিক আছে বা অ্যালডোস্টেরন ঠিক আছে, এই নেগেটিভ ফিডব্যাকটা তো কেউ পিটুইটারিকে দিচ্ছে না, কারণ অ্যাড্রেনালেক্টমি করা হয়ে গেছে। অ্যাজ এ রেজাল্ট এসিটিএইচ আসতেই আছে, এর কারণে সে কী হচ্ছে, পিগমেন্টেশন হয়ে যাচ্ছে হাত পায়ে। তো এই যে বায়োলেটার অ্যাড্রেনালেক্টমির সাথে যদি পিগমেন্টেশন থাকে, সেটাকে আমরা কি বলি, নেলসন সিনড্রোম। ডেভিডসনে আপনারা দেখবেন এটা ওই যে কুশিং সিনড্রোমের মধ্যে আসে, যে আমরা যে সার্জারি যদি করি, সার্জারি করার পরে যদি বায়োলেটারাল অ্যাড্রেনালেক্টমি করা হয়, সেখানে পিগমেন্টেশন হলে আমরা সেটাকে কী বলি, নেলসন সিনড্রোম বলি। নেক্সট দেখেন, একটা 52-year-old woman recently returned from holiday, presents with grey-brown patches in her mouth and palm of her hand, which she has noticed in last week. She also has noticed that she gets very dizzy, which rising from a seated position is continually afraid of fainting. একটা পেশেন্ট যার হচ্ছে আপনার মাথা ঘুরায়, মানে সে যদি মানে বসা থেকে উঠে বা করে, তাহলে তার একটু মাথা ঘুরে এবং ভয় থাকে যে সে না অজ্ঞান হয়ে যায়, হ্যাঁ, এবং তার একটা গ্রে বাউন্ড প্যাচেস পাচ্ছে আমরা মাউথ এবং পামে অফ দ্য হ্যান্ডে, মানে পিগমেন্টেশন পাচ্ছে। তাহলে যদি একটা পেশেন্ট আপনাকে এরকম হাইপোটেনশন বা ফেইন্টিংয়ের আপনাকে মানে হিস্ট্রি দেয়, পিগমেন্টেশনের হিস্ট্রি দেয়, ইটস মানে ক্লু ফর ডায়াগনোসিস অফ অ্যাডিসন্স ডিজিজ। অ্যাডিসন্স ডিজিজে অ্যালডোস্টেরন নাই, কর্টিসল নাই, ঠিক আছে। তার মানে আপনার যদি এটা, তাহলে কী কজ, এটা অবশ্যই আপনার প্রাইমারি কজ, যে এসিটিএইচ তার আছে, এসিটিএইচ আসতেছে, কিন্তু অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কোনো সমস্যা, যার কারণে তার মানে মানে অ্যাড্রেনাল হরমোনগুলো রিলিজ হচ্ছে না, কিন্তু পিটুইটারি তো ঠিক আছে, এই জন্য তার এসিটিএইচের কারণে পিগমেন্টেশন হচ্ছে, কিন্তু যেহেতু এসিটিএইচ কাজ করতে পারছে না, তার অ্যালডোস্টেরন রিলিজ হচ্ছে না, কর্টিসল রিলিজ হচ্ছে না, যার কারণে তার ওই ইফেক্টগুলো দেখা দিচ্ছে। তাহলে এটা যদি কোনো ফেন্টিংয়ের হিস্ট্রি দেয় পেশেন্ট, অথবা আপনার পিগমেন্টেশনের হিস্ট্রি দেয়, তাহলে আপনি চিন্তা করবেন এটা অ্যাডিসন্স ডিজিজ, কারণ অ্যালডোস্টেরন কমে গেছে, এই জন্য তার পিপি কম। আবার হাইপোনাট্রিমিয়া হবে, হাইপারক্যালেমিয়া থাকবে, এরকমও ক্লু দিয়ে আসতে পারে, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার অ্যাডিসন্স ডিজিজ। একটা 26 years old obese female is investigated for menstrual disturbance. A diagnosis of polycystic ovary syndrome is made. Which of the following finding is most consistently seen in PCO? PCO তিনটা ট্রায়াড ছিল, যে আপনার যদি মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি থাকে, যদি তার বডির হার্সুটিজম বা অ্যাকনি হয়, আর যদি তার ট্রান্সভ্যাজানাল বা টিভিএস করলে, আর ট্রান্সভ্যাজানাল আল্ট্রাসাউন্ড করলে আমরা সিস্ট পাবো। তো মোস্ট কনসিস্টেন্ট বা মোস্ট ইম্পর্টেন্ট ফাইন্ডিং কোনটা পিসিওর ক্ষেত্রে, যে ওভারিয়ান সিস্ট অন আল্ট্রাসাউন্ড 10টার বেশি যদি থাকে, সেটাকে আমরা বলি পিসিও কনফার্ম। তাহলে ওই ট্রায়াডের মধ্যে যদি ইনসুলিন রেজিস্ট্যান্সও থাকে, বা ডেভিডসন তিনটা আছে, যদি মানে আপনাকে একটা ফিচার বলে বা ইম্পর্টেন্ট ফিচার, যে সিস্ট অন আল্ট্রাসাউন্ড। নেক্সট, একটা 68-year-old female with a background of stage 4 CKD presents with following blood results to the nephrology clinic. She has had progressive CKD over many years following a diagnosis of IgA nephropathy in her third decade. তার PTH বেশি, ক্যালসিয়াম বেশি, what endocrine abnormality is most likely given her background? আচ্ছা, ঠিক আছে। আমরা যেটা জানি যে আপনার কি হবে, যে সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম কী হয়, সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজমে আপনার প্যারাথাইরয়েড বেশি থাকবে, ক্যালসিয়াম কম থাকবে, ফসফেট বেশি থাকবে। এখানে কিন্তু প্যারাথাইরয়েড হরমোন বেশি বলছে, ক্যালসিয়াম বেশি বলছে। যদি ক্যালসিয়াম আপনার বেশি থাকে আর এবং আপনার মানে প্যারাথাইরয়েড হরমোন বেশি থাকে এবং ফসফেটও বেশি থাকে, তাহলে সেটা হয় টার্সিয়ারি ফেভারে, এবং অবশ্যই একটা এন্ড স্টেজ রেনাল ডিজিজ বা মানে একটা সিকেডি বা সিআরএফের একটা হিস্ট্রি থাকে, তাহলে সেটা টার্সিয়ারি হয়। আর প্রাইমারি হয় যদি আপনার প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের কোনো সমস্যা থাকে, যার কারণে আপনার হয়তো পিটিএইচ নর্মাল বা ইনক্রিজ থাকতে পারে, ক্যালসিয়াম লেভেল বেশি থাকবে। তো এখানে যেহেতু আপনার পিটিএইচ বেশি, ক্যালসিয়াম বেশি, ফসফেটটাও বেশি দিলে আপনার স্পেসিফিক ক্লু হতো। তো এই দুইটা বেশি থাকার কারণে টার্সিয়ারি। সেকেন্ডারিতে ক্যালসিয়াম কম থাকতো, এটা মিলছে না। হ্যাঁ, মেন ওয়ান নাই, সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজমে আপনার প্যারাথাইরয়েড হরমোন
মানে পিটিএইচ কম থাকবে, এখানে ইনক্রিজ আছে, সো এটা মিলবে না। আর প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজমে আপনার ওই যে বললাম এখানে প্যারাথাইরয়েডের সমস্যার কারণে এটা হয়, এটা কিডনি সমস্যার কারণে হবে না, সো এটা এক্সক্লুডেড, টারশিয়ারিটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। নেক্সট, 63-year-old man presents with gynecomastia. He has ischemic heart disease and atrial fibrillation. He is on warfarin, digoxin and ramipril. Result of test for androgen, HCG, liver function and thyroid function normal, most likely cause of gynecomastia. দেখেন গাইনোকোমেশিয়া যে বক্স আছে ওখান থেকে একটা সিনারিও বানাই দিচ্ছে, যাতে সে এইগুলো ড্রাগ পাচ্ছে কিন্তু তার অন্য সমস্যা কোনো, তার অ্যান্ড্রোজেন লেভেল বলেন, এইচসিজি বলেন মানে অ্যান্ড্রোজেন সিক্রেটিং মানে এস্ট্রোজেন সিক্রেটিং টিউমার বলেন, লিভার ফাংশন বলেন, থাইরয়েড বলেন, সব ঠিক আছে, তাহলে তার গাইনোকোমেশিয়া কজ কি? ডিগক্সিন, ওই যে ড্রাগ কজ। ঠিক আছে, অ্যান্সার ডিগক্সিন। এভাবে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। A 65-year-old man is investigated for hypertension and proximal myopathy. On examination, he is noted to have abdominal stria. তার মানে হাইপারটেনশন, মায়োপ্যাথি, স্ট্রায়া, কী মনে হচ্ছে আপনার? কুশিং সিন্ড্রোমের দিকে যাচ্ছে বা কুশিং ডিজিজের দিকে যাচ্ছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ মোস্ট অ্যাসোসিয়েট উইথ একটোপিক এসিটিএইচ সিক্রেশন? আমরা কি জানি যে কুশিং সিন্ড্রোমের আমরা দুইটা কজ পড়ছিলাম, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। যদি আপনার পিটিউটারি কোনো কজ হয় সেটাকে আমরা বলি সেকেন্ডারি, যেখানে আপনার এসিটিএইচ কোনো কারণে বেশি বেশি সিক্রেট হচ্ছে, তাই না? মানে আপনার হতে পারে একটা পিটিউটারি কজ, পিটিউটারি অ্যাডেনোমার কারণে হতে পারে, অথবা কোনো লাং ক্যান্সার আছে পেশেন্টের যার কারণে একটোপিক এসিটিএইচ সিক্রেশন হচ্ছে। তার মানে একটোপিক এসিটিএইচ সিক্রেশনের একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে স্মল সেল লাং ক্যান্সার, এটা আপনারা জানেন যে প্যারানিওপ্লাস্টিক সিন্ড্রোমের মধ্যে একটোপিক এসিটিএইচ সিক্রেশনের একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে স্মল সেল লাং ক্যান্সার। তাহলে এটা অ্যান্সার হবে স্মল সেল লাং ক্যান্সার, কারণ এটা একটা প্যারানিওপ্লাস্টিক সিন্ড্রোম হয়ে তার হচ্ছে কুশিং সিন্ড্রোম ডেভেলপ করতেছে। ঠিক আছে, কোশ্চিন রিলেশন বুঝেন কোথায় যাচ্ছে। নেক্সট, একটা 45-year-old ফিমেল ইজ ইনভেস্টিগেটেড ফর পলিউরিয়া। এ ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট ডান টু ইভ্যালুয়েট দ্য কজ। প্লাজমা অসমোলারিটি তার হচ্ছে 297, ঠিক আছে, এবং ইউরিন অসমোলারিটিটা তার হচ্ছে যে বেশি, মানে প্লাজমা অসমোলারিটি কম, তার হচ্ছে ইউরিন অসমোলারিটিটা বেশি। তাহলে তার বেস্ট নেক্সট স্টেপটা কি? কন্টিনিউ ডেসমোপ্রেসিন অ্যাডমিনিস্ট্রেশন, সোডিয়াম ক্লোরাইড দিব, টেস্টটা স্টপ করবে অ্যাজ প্লাজমা অসমোলারিটি হাই, স্টপ দ্য টেস্ট অ্যাজ ডায়াগনোসিস ডায়াবেটিস ইনসিপিডাস অ্যান্ড স্টপ দ্য টেস্ট অ্যাজ ডায়াগনোসিস ইজ প্রাইমারি পলিডিপসিয়া। আচ্ছা, প্রাইমারি পলিডিপসিয়া মানে কি? মানে আপনি বেশি বেশি পানি খাচ্ছেন, পানি খেলে আপনার কি হচ্ছে? বডিতে পানি বেশি থাকছে, আবার আপনার এডিএইচও ঠিক আছে, বডির এডিএইচ ঠিক আছে, যার কারণে কিডনি থেকে আপনার যে কালেক্টিং টিউবিউল, কালেক্টিং ডাক্ট থেকেও আপনার এডিএইচের কারণে পানি অ্যাবজর্পশন হচ্ছে, যার কারণে আপনার বডিতে পানি বেশি আছে, লবণাক্ততা কম, এই জন্য প্লাজমা অসমোলারিটিটা আপনার হচ্ছে কম থাকবে আর ইউরিন অসমোলারিটিটা আপনার বেশি থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রাইমারি পলিডিপসিয়া। আর ক্রেনিয়াল আর নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস আপনারা যদি ক্লাস আমার করে থাকেন তাহলে আমি ওখানে সুন্দর করে বলে দিছি যে যদি এডিএইচ আপনার ক্রেনিয়াল হচ্ছে এডিএইচ নাই, এডিএস না থাকার কারণে অ্যাবজর্পশন আপনার ওয়াটার অ্যাবজর্পশন হচ্ছে না, যার কারণে আপনার প্লাজমা অসমোলারিটিটা আপনার হচ্ছে যে বেশি থাকছে, ইউরিন অসমোলারিটিটা কম থাকছে, আর নেফ্রোজেনিকে দুটো সেম থাকছে। কিন্তু যদি আমি ডেসপ্রোপ্রেসিন দিই তাহলে আবার ক্রেনিয়ালের ক্ষেত্রে আপনার প্লাজমা অসমোলারিটিটা কী হবে? এডিএস কাজ করবে, যার কারণে প্লাজমা অসমোলারিটি আপনার কমে যাবে, ইউরিন অসমোলারিটিটা আপনার বেড়ে যাবে, আর নেফ্রোজেনিকে কোনো চেঞ্জ হবে না। তো প্রাইমারি পলিডিপসিয়া যেহেতু আপনার এটা তার অন্য কোনো সমস্যা নাই, শুধু পলিউরিয়া, মানে সে বেশি বেশি পানি খাচ্ছে এবং তার এডিএসও ঠিক আছে, এই জন্য তার প্লাজমা অসমোলারিটি কম, ইউরিন অসমোলারিটিটা বেশি। তাহলে এই ক্ষেত্রে আমাকে, যেহেতু এটা একটা প্রাইমারি পলিডিপসিয়া কন্ডিশন, তাহলে আমার আর দরকার নেই, টেস্টটা বন্ধ করে দেওয়া উচিত, ওয়াটার ডিপ্রাইভেশন দরকার নেই, এটাই হচ্ছে বেস্ট তার অ্যান্সার। একটা 61-year-old male diagnosed with acromegaly after presenting with headache, sweaty palm and change in shoe size. MRI shows pituitary macro adenoma and he is planned for transsphenoidal surgery. What treatment is often used as an adjunct to surgery? আচ্ছা, মানে সার্জারি বাদে আমাকে মেডিকেল ট্রিটমেন্ট আর কি দিতে পারি? আমি বলছি যে অ্যাক্রোমেগালির ক্ষেত্রে ট্রান্সস্ফেনোইডাল হচ্ছে ফার্স্ট লাইন, আর মেডিকেলের মধ্যে হচ্ছে আপনার সোমাটোস্ট্যাটিন অ্যানালগ অক্টিওরাইড, তো এটা অ্যান্সার হবে অক্টিওরাইড। আচ্ছা, নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ মোস্ট লাইকলি টু কজ হাইপোক্যালেমিয়া অ্যাসোসিয়েটেড উইথ অ্যালকালোসিস। এখানে আপনারা দুইটা জিনিস একটা লিখে রাখবেন, যে একটা হচ্ছে হাইপোক্যালেমিয়া উইথ অ্যালকালোসিস, দুইটা জিনিস আপনারা আজকে এটা মাথায় রাখেন, অনেক সময় এই কোশ্চেনগুলো এভাবে একটু দিয়ে দিতে পারেন।
হাইপোক্যালেমিয়া উইথ অ্যালকালোসিস কি কি কন্ডিশন আছে? একটা হচ্ছে আপনার ভমিটিং, একটা হচ্ছে আপনার কুশিং, আর একটা হচ্ছে আপনার কনস, আর একটা হচ্ছে আপনার ড্রাগ কজ। সেটা কি? থায়াজাইড অ্যান্ড লুপ ডায়াবেটিক্স। তাহলে হাইপোক্যালেমিয়া উইথ অ্যালকালোসিস যদি কন্ডিশন বলে, তার মানে আপনার এই জায়গাগুলো আপনাকে চিন্তা করতে হবে: ভমিটিং, কুশিং, কনস, থায়াজাইড অ্যান্ড লুপ ডায়াবেটিক্স। তো এখানকার মধ্যে দেখেন কি কি আছে: অ্যাসিটাজোলামাইড, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, ডায়রিয়া, কুশিং ডিজিজ, আরটিএ। এর মধ্যে কুশিং ডিজিজটা পড়তেছে, তার মানে এটা হচ্ছে হাইপোক্যালেমিয়া উইথ অ্যালকালোসিস। এখন যদি আপনাকে বলে যে হাইপোক্যালেমিয়া উইথ অ্যাসিডোসিস, এখানে ধরেন এটা এখন আমি মিশাই দেই। ধরেন হাইপোক্যালেমিয়া উইথ আপনাকে দিল অ্যাসিডোসিস, তাহলে আবার এগুলো আপনি মিশাই দেন। আপনাকে এবার মাথায় রাখতে হবে, ওটা যেহেতু ভমিটিং হয়েছে, এখানে আপনাকে ডায়রিয়া। ড্রাগ কজ ওখানে কি ছিল? থায়াজাইড লুপ, এখানে হবে অ্যাসিটাজোলামাইড। ঠিক আছে, আর দুইটা কি মনে রাখবেন? ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস আর একটা হচ্ছে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। তাহলে হাইপোক্যালেমিয়া উইথ অ্যাসিডোসিস যদি বলে, তাহলে ডায়রিয়া, অ্যাসিটাজোলামাইড, ডায়াবেটিক অ্যাসিডোসিস, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। আর যদি হাইপোক্যালেমিয়া উইথ অ্যালকালোসিস বলে, তাহলে ভমিটিং, সাথে হচ্ছে আপনার ড্রাগ কজ, আর দুইটা আপনি মাথায় রাখবেন হচ্ছে কুশিং এবং কনস সিনড্রোম। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কুশিং ডিজিজ। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে একটা 64-year-old woman present with painless lump in her neck. She reports that it has been gradually enlarging for the last 2 months. She denies any fever, night sweat or weight loss. She had a history of Hashimoto thyroiditis and has been on levothyroxine. On examination, she is clinically euthyroid. Next examination reveals non-tender thyroid gland with firm and a smooth 3 cm left thyroid lobe mass. Her TSH is normal and TTPO positive. আচ্ছা, আমরা জানি যে আপনার এখানে বলে দিয়েছে একটা পেশেন্ট যে তার হচ্ছে আপনার হাশিমোটো থাইরয়েডাইটিস ডায়াগনোসিস হয়েছিল এবং সে লিভোথাইরক্সিন পাচ্ছে, কিন্তু তার এখন একটা গলায় পেইনলেস লাম্প পাচ্ছে, যেটা কয়েক মাস 2-3 মাস থেকে খুব মানে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে, কিন্তু তার কোনো জ্বর, নাইট সোয়েট বা ওয়েট লস এসব কিছু নাই। নেক এক্সামিনেশন করে আমরা একটা নন টেন্ডার একটা থাইরয়েড মানে থাইরয়েড গ্ল্যান্ড এক্সামিনেশন করে আমরা কোনো কিছু পাই নাই। কী পাইছি? নন টেন্ডার থাইরয়েড গ্ল্যান্ড পাইছি উইথ ফার্ম স্মুথ 3 সেন্টিমিটার একটা থাইরয়েড লোবে একটা মাস পাইছি। তার টিএসএইচ ফাংশন কিন্তু নর্মাল, কিন্তু তার অ্যান্টিটিপিও পজিটিভ। আমরা জানি যে হাশিমোটো থাইরয়েডাইটিসের সাথে একটা ম্যালিগনেন্সি অ্যাসোসিয়েশন আছে, সেটা কি? লিম্ফোমা। দেখবেন ডেভিডসনের মধ্যে লেখা আছে যে যাদের হাশিমোটো থাইরয়েডাইটিস আছে তাদের ইনক্রিজ রিস্ক অফ লিম্ফোমা বেড়ে যায়। তার মানে এটার অ্যান্সার হবে মল্ট লিম্ফোমা। ঠিক আছে, এরপরে হচ্ছে a 28-year-old woman is seen in the endocrine clinic with complaints of palpitation, excessive sweating and unintentional weight loss. On examination, she has notable thyroid goiter which is tender on palpation or TSH level increase and FT4 decrease, most likely diagnosis. আচ্ছা, palpitation, sweating, weight loss তার মানে থাইরোটক্সিকোসিসের ফিচার। তার একটা গয়টার আছে কিন্তু টেন্ডার গয়টার, তার মানে থাইরোটক্সিকোসিসের ফিচার টেন্ডার গয়টার। টিএসএইচ বেশি, T4 তা কম আছে। ঠিক আছে, তার মানে তার আবার থাইরয়েড ফাংশন আমরা কম পেয়েছি। তাহলে তার মোস্ট লাইকলি ডায়াগনোসিস কোনটা? আমরা পেইনফুল গয়টার, হাইপোথাইরয়েড বা হাইপারথাইরয়েড যদি কোনো ফিচার পাই এবং যদি টেন্ডার কোনো গয়টার বলে, সেটা আমাদেরকে হবে সাবঅ্যাকিউট বা ট্রানজিয়েন্ট
থাইরয়েডাইটিস। এখানে কি হয়, ফার্স্টে হাইপারথাইরয়েড, পরে হাইপোথাইরয়েড। দেখেন থাইরয়েড ফাংশনে কিন্তু বলছে টিএসএইচ বেশি কিন্তু T4 কম, কিন্তু এখানে কিন্তু দুইটা ফিচারই হয়, থাইরয়েডের ফিচার হয়। ঠিক আছে, তার মানে টিএসএইচ হচ্ছে এখানে আপনার প্রথমে আমরা যেটা জানি যে মানে যেহেতু একটা ইনফ্ল্যামেটরি কন্ডিশন, থাইরয়েডাইটিসে আপনার কী হচ্ছে, পেনফুল গয়টা থাকবে, এটা একটা ক্লু, হাইপার বা হাইপোথাইরয়েডের ফিচার থাকবে। তো এখানে আমরা কি পাবো, যেটা হবে যে আপনার থাইরয়েডাইটিস হওয়ার কারণে যে প্রথমে থাইরয়েড ফলিকুলগুলো স্টোর যে থাইরয়েড হরমোন সেটা ব্লাডে চলে আসে, এই কারণে হাইপারথাইরয়েড। আর থাইরয়েড ফলিকুলার সেলগুলোকে নষ্ট করে দেয়, ইনফ্লামেশন হয়ে যার কারণে পরে আর থাইরয়েড হরমোন তৈরি হয় না, এই জন্য হাইপোথাইরয়েড। পেনফুল কন্ডিশন, এই জন্য এনএসআইড ফার্স্ট লাইন ট্রিটমেন্ট সাথে স্টেরয়েড। তাহলে যেহেতু এটা পেনফুল গয়টা আর হাইপো বা হাইপোথাইরয়েড ফিচার আছে, হাশিমোটো থাইরয়েডাইটিস, সরি সাবঅ্যাকুট থাইরয়েডাইটিস। আর ইয়া কি, ইনভেস্টিগেশন কি রেডিও আয়োডিন আপটেক টেক, কোনো আপটেক পাবো না। নেক্সট, একটা ওমেন প্রেজেন্ট উইথ টু এমার্জেন্সি ডিপার্টমেন্ট উইথ কনফিউশন, শি ইজ ফাউন্ড টু বি হাইপোথার্মিক উইথ লো বিপি ব্র্যাডিকার্ডিয়া। আফটার ফার্দার এক্সামিনেশন অ্যান্ড ইনভেস্টিগেশন শি ইজ ফাউন্ড টু বি মিক্সিডিমা কোমা। ডায়াগনোসিস বলে দিয়েছে সে মিক্সিডিমা কোমা। হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফার্স্ট লাইন ট্রিটমেন্ট ফর দিস লেডি? ফার্স্ট লাইন আমরা কী জানি, মিক্সিডিমার কোমার ক্ষেত্রে লিওথাইরোনিন দিতে হবে, 24 ঘন্টা মধ্যে আমাদের লিওথাইরোনিন দিতে হবে, কারণ ইমার্জেন্সি এটা। ঠিক আছে, তার মিক্সিডিমা কোমা, হাইপোথাইরয়েড হয়ে তার কমে গেছে, তো এই জন্য আমাকে র্যাপিড কারেকশানের জন্য আমাকে মানে T3 দিতে হবে, কারণ T4 দিবেন কনভার্সন হবে, এত টাইম আমাদের নাই। তো প্রথমে আমাদের লাইফ সেভিং করতে হবে লিওথাইরোনিন দিয়ে, এরপরে সে যদি আস্তে আস্তে যখন স্টেবল হবে তখন 2 থেকে 3 দিন পরে আমরা ওরাল লিভোথাইরক্সিন এবং স্টেরয়েড অ্যাড করতে পারি। বাট ফার্স্ট লাইন লিওথাইরোনিন। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার লিওথাইরোনিন। তাহলে আপনাদের কোশ্চেনে 20টা কোশ্চেন আসছে, 20টা কোশ্চেন আমি আলোচনা করলাম। তা আপনারা আসলে হয়তো বুঝতে পেরেছেন যে কোশ্চেনগুলো কীভাবে আসতে পারে। আরও অনেক কোশ্চেন আসে, হয়তো সবগুলো তো আর আসলে 20টা কোশ্চেনে কাভার করা পুরো এন্ডোক্রাইন সম্ভব না। তার মধ্যে যতটুকু সময় চেষ্টা করেছি আপনাদেরকে আমি ক্লু দেওয়ার চেষ্টা করেছি। যারা আমার SBA ক্লাসটা করেছেন, পরীক্ষাটা দিয়েছেন, আমার মনে হয় তাদের একটা মোটামুটি আইডিয়া হয়ে গেছে এন্ডোক্রাইন থেকে SBA। আর আপনারা বেশি বেশি পরীক্ষা দিবেন আর কোশ্চেন সলভ করবেন। আমাদের যে ম্যাট্রিক্সে যে SBA বই আছে সলভ করবেন, অথবা বাজারে আরও SBA বই পাওয়া যায়, সেগুলো আপনারা কিনে সলভ করতে পারেন। এতে করে আপনার কোশ্চেন প্যাটার্ন, কোশ্চেন ক্লু বোঝার আপনার মানে এক্সপোজারটা বাড়বে, আপনি এগুলো ভালো মতো পারবেন। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ইনশাল্লাহ কোনো একটা ক্লাসে আবার দেখা হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।